আসসালামু আলাইকুম। এটিএন বাংলার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি আফরোজা রূপা। গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চেয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছে প্রসিকিউশন টিম। প্রসিকিউটর আব্দুল্লাহ আল মামুন এই তথ্য নিশ্চিত করেছেন। দুপুরে বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদনের ওপর শুনানি হওয়ার কথা রয়েছে। গত ৫ আগস্ট ছাত্রজনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা পালিয়ে আশ্রয় নেন ভারতে। এরপর থেকে সংবাদ মাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে দেশবিরোধী নানা বক্তব্য দিয়ে আসছেন সাবেক এই প্রধানমন্ত্রী। এরই মধ্যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যা মামলায় তার বিচার শুরু হয়েছে। শেখ হাসিনা সহ বাকি আসামিদের গ্রেফতারের পরোয়ানা জারি করেছে ট্রাইব্যুনাল। এই মুহূর্তে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী হুমায়ুন চিস্তি। সবশেষ খবর জানতে চলে যাচ্ছি তার কাছে। চিস্তি, দুপুরে আবেদনের উপর শুনানি হওয়ার কথা, এই ব্যাপারে আমাদের বিস্তারিত জানান। ধন্যবাদ রূপা। আপনি যেমনটি বলছিলেন যে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের বাইরে থেকে যে বক্তব্য দিচ্ছেন সেই বক্তব্যের মধ্যে শুধুমাত্র সেই সব বিদ্বেষমূলক বক্তব্য প্রচারে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে, যেসব বক্তব্য প্রচার করলে আসলে তার যে 21 জুলাই আগস্ট গণহত্যার যে বিচার সেই বিচার বাধাগ্রস্ত হবে, এবং একই সাথে যে এই বিচারে যে সাক্ষীরা আছে সেই সাক্ষীদের সাক্ষ্য গ্রহণেও বিঘ্ন ঘটতে পারে। হ্যাঁ, এমন সব বিদ্বেষমূলক বক্তব্যই মূলত প্রচারে নিষেধাজ্ঞা চাওয়া হয়েছে আমাদেরকে, সেটাই জানিয়েছেন প্রসিকিউশন। এবং 12টার সময় ট্রাইব্যুনাল বসবে, তারপরেই শুনানি হবে। শুনানি অন্তে আসলে আমরা জানতে পারবো যে আদালত এ বিষয়ে কি আদেশ দিচ্ছেন। তার আগে যেমনটি বলছিলেন যে জুলাই আগস্ট গণহত্যার বিচার কাজ সাবেক প্রধানমন্ত্রী সহ তার মন্ত্রিপরিষদ সদস্য সহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিরুদ্ধে অলরেডি ইতিমধ্যে শুরু হয়ে গেছে, এবং গত 17 অক্টোবর সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানাও জারি করেছে ট্রাইব্যুনাল, এবং একই সাথে তাকে দেশের বাইরে যেখানে তিনি অবস্থান করছেন সেখান থেকে ফিরিয়ে আনার জন্য ইন্টারপোলের মাধ্যমে রেড অ্যালার্ট জারির আবেদন করা হয়েছে, এবং সেই রেড অ্যালার্টও জারি করেছে ইন্টারপোল। তবে এখন পর্যন্ত তাকে ফিরিয়ে আনার বিষয়ে কোনো অগ্রগতি হয়েছে কিনা সে বিষয়ে আমাদেরকে এখন পর্যন্ত জানাতে পারেনি প্রসিকিউশন। গত পরশুদিন এক শুনানিতে প্রসিকিউশন আদালতকে জানান যে এই বিষয়ে আসলে তেমন কোনো অগ্রগতি এখন পর্যন্ত নেই। রূপা, এই ছিল এখনকার শেষ মুহূর্তের খবর। আমরা আদালত বসার পরে যে আদেশ দেবে আপনার মাধ্যমে দর্শকদের তা জানিয়ে দিতে পারবো। চিস্তি, আপনাকে ধন্যবাদ। বহুল আলোচিত তত্ত্বাবধায়ক সরকার বাতিল সহ বেশ কিছু বিষয়ে নানা সংবিধানের ৫ম সংশোধনী কেন অবৈধ হবে না এই মর্মে জারি করা রুলের রায়ের জন্য ১৭ ডিসেম্বর দিন ধার্য করেছেন হাইকোর্ট। সকালে বিচারপতি ফারাহ মাহবুব ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরী হাইকোর্ট বেঞ্চ এই দিন ধার্য করেন। দীর্ঘ 23 কার্যদিবস শুনানি শেষে হাইকোর্ট রায়ের দিন ঠিক করল। আদালতের রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুদ্দিন। রিটকারী সুজনে বদিউল আলমের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী ডক্টর শরীফ ভূঁইয়া। বিএনপির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদিন, ব্যারিস্টার বদরুজ্জোদা বাদল, ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, অ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। জামায়াতের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মোহাম্মদ শিশির মনির, ব্যারিস্টার এহসান সিদ্দিকী। বাংলাদেশের যে অথরিটারিয়ান ব্যবস্থা প্রতিষ্ঠা করা হয়েছিল, ডেমোক্রেটিক রিজিমকে যে ধ্বংস করা হয়েছিল, কনস্টিটিউশনাল সুপ্রিমেসিকে যেভাবে ধূলিসাৎ করা হয়েছিল, জনগণের ক্ষমতাকে যেভাবে কম্প্রোমাইজ করা হয়েছিল, এই সব কিছুকে সামনে রেখে আইনজীবী বিভাগ একটি অত্যন্ত যুগান্তকারী রায় প্রদান করবেন মর্মে আমরা আশা প্রকাশ করি, এবং এই রায়ের মাধ্যমে বাংলাদেশে ডেমোক্রেসি, কম্পিটিটিভ ডেমোক্রেসি, লিবারেল ডেমোক্রেসি এবং গণতান্ত্রিক শিষ্টাচার প্রতিষ্ঠিত হবে, এবং কেয়ারটেকার গভর্নমেন্টের যে বিধান বাতিল করে দেওয়া হয়েছিল কেয়ারটেকার গভর্নমেন্টের বিধানও পুনরায় আসবে, এটাই আমরা প্রত্যাশা করি। চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম হত্যা মামলার প্রধান আসামি চন্দনকে কিশোরগঞ্জের ভৈরব থেকে গ্রেফতার করেছে পুলিশ।
গতরাত 12:15টার দিকে ভৈরব থানার ওসির নেতৃত্বে একদল পুলিশ অভিযান চালিয়ে রেলওয়ে স্টেশন থেকে তাকে গ্রেফতার করে। রাতে ট্রেন থেকে নেমে ভৈরবের মেথরপট্টিতে তার শ্বশুর বাড়িতে যাচ্ছিলেন চন্দন। স্টেশন থেকে তাকে গ্রেফতারের পর ভৈরব থানা হেফাজতে রাখা হয়। পরে সকাল 10:30টায় চট্টগ্রামের কোতোয়ালি থানা পুলিশের কাছে তাকে হস্তান্তর করে ভৈরব থানা পুলিশ। গত 26 নভেম্বর ইসকন নেতা চিন্ময় কৃষ্ণ দাস চট্টগ্রামের আদালত তার জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠালে বিক্ষুব্ধ হয়ে ওঠেন তার সমর্থকরা। আদালত থেকে তাকে কারাগারে নেওয়ার সময় হামলার শিকার হয়ে নিহত হন আইনজীবী সাইফুল ইসলাম আলিফ। হত্যার ঘটনায় নিহতের বাবা জামাল উদ্দিন বাদী হয়ে চট্টগ্রামের কোতোয়ালি থানায় 31 জনের নাম উল্লেখ করে মামলা করেন। এই মামলার প্রধান আসামি চন্দন। গোপন সংবাদের ভিত্তিতে আমি আমার অফিসার ফোর্স সহ রেলওয়ে স্টেশন থেকে গতকালকে 12:15টার দিকে গ্রেপ্তার হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সাথে জড়িত ছিল বলে স্বীকার করছে। আন্তর্জাতিক পার্লামেন্টের নিম্নকক্ষে অনাস্থা ভোটে হেরে গেলেন ফ্রান্সের প্রধানমন্ত্রী মিশেল বার্নিয়ে। ফলে নিয়োগ পাওয়ার 3 মাসের মাথায় সরে যেতে হচ্ছে তাকে। ভোটাভুটিতে পার্লামেন্টের 577 সদস্যের নিম্নকক্ষে 331 জন আইন প্রণেতা অনাস্থার পক্ষে তাদের মত দেন। ফ্রান্সের ইতিহাসে পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে সরকার পতনের সর্বশেষ ঘটনা ঘটে 1962 সালে। এবার অনাস্থা ভোটে হেরে বিদায় নিতে হচ্ছে প্রধানমন্ত্রী বার্নিয়েকে। গত সেপ্টেম্বরে ফ্রান্সের প্রধানমন্ত্রী পদে 73 বছর বয়সী মিশেল বার্নিয়েকে নিয়োগ দেন প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ। মিশেল বার্নিয়ে দেশটির বর্ষিয়ান রাজনীতিবিদ। ব্রেক্সিট বিষয়ে ইউরোপিয়ান ইউনিয়নের প্রধান মধ্যস্থতাকারী ছিলেন তিনি। ইংলিশ প্রিমিয়ার লিগে নটিংহাম ফরেস্টকে 3-0 গোলে হারিয়ে 7 ম্যাচ পর জয়ে দেখা পেয়েছে ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে বের্নার্দো সিলভা 8 মিনিটে এগিয়ে নেয় বর্তমান লিগ চ্যাম্পিয়নদের। এরপর কেভিন ডি ব্রুইনা 31 মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন। 66 ভাগ বল দখলে রাখা পেপ গার্দিওলার দলের হয়ে 57 মিনিটে তৃতীয় গোলটি করেন জেরেমি ডকো। এই জয়ে পয়েন্ট টেবিলে 4-এ উঠে এসেছে ম্যানচেস্টার সিটি। আরেক ম্যাচে টেবিলের শীর্ষে থাকা লিভারপুলকে 3-3 গোলে রুখে দিয়েছে নিউক্যাসল ইউনাইটেড। আক্রমণ পাল্টা আক্রমণের খেলায় 83 মিনিট পর্যন্ত 3-2 গোলে এগিয়ে থাকে অলরেডরা। তবে 90 মিনিটে ফ্যাবিয়ান সারের গোলে ড্র নিয়ে মাঠ ছাড়ে নিউক্যাসল। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।